দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। জাতীয় নির্বাচন যখনই হোক কমিশন প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন, লন্ডন বৈঠকের সিদ্ধান্ত অফিসিয়ালি পেলে সে অনুযায়ী প্রস্তুতি নেবে কমিশন। সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ভোট বাক্স লুট করে নির্বাচনে জয়লাভ এখন দিবাস্বপ্ন। এদিকে নির্বাচন যখনই হোক তা সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আলিমুজ্জামান সাফনের রিপোর্টে বিস্তারিত। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠকের পর নির্বাচনের তারিখ নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে চলছে নতুন আলোচনা। রবিবার সকালে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, লন্ডনে যে সিদ্ধান্ত হয়েছে তা স্বাক্ষরিত নয়, তবে নির্বাচন যখনই হোক কমিশনকে প্রস্তুত থাকতে হবে। আগে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা, আপনারাও জানেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা যে কোনো সময় হতে পারে। আমরা সেই টাইম স্পেন্ডটা মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছিলাম। যখনই হোক ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে, যখনই হোক আমাদের তো প্রস্তুত থাকতে হবে। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করলেও কারো হুকুমে বা নির্দেশনায় কমিশন কাজ করবে না বলেও জানান তিনি। আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। আমরা রেফারের কাজ করব। কেউ যদি ফাউল খেলতে চান সেটা তাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে জানিয়ে সিইসি বলেন, কেউ যদি ভোট বাক্স লুট করে কেন্দ্র দখল করে জিততে চায় তাহলে তারা দিবাস্বপ্ন দেখছে। কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে, তারা দিবাস্বপ্নে আছে। এই জিনিস এবার হতে দেব না ইনশাল্লাহ। ভোট সন্ত্রাসীদের জন্য জিরো টলারেন্স। এদিকে সচিবালয় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত। নির্বাচন কেন্দ্রিক বা যে কোনো সময় নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। পুলিশ প্রস্তুত। আলংকারিকভাবে না রেখে নারীদের মেইনস্ট্রিম রাজনীতিতে আনতে সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিতের প্রস্তাব তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রস্তাব জানান, আসন্ন নির্বাচনে নারীদের জন্য 61টি আসন নিশ্চিতের, রাজনৈতিক দলগুলোতে 33% নারী সদস্য নিশ্চিত করার তাগিদও দেন তারা। রোববার বিকেলে এক আলোচনা সভায় উঠে আসে এমন নানা প্রস্তাব। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। কোয়ালিশনের আয়োজনে রোববার বিকেলে ডেইলি স্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন, প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান বিষয়ক আলোচনা সভা। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি রাজনৈতিক দলগুলোতে 33% নারী সদস্য নিশ্চিতের তাগিদ দেন অনেকে। পরোক্ষ ভোট বা সিলেকশন একেবারে আমার মনে হয় এখানে কেউই আমরা সেটা বলছি না, সবাই প্রত্যক্ষ ভোটের কথাই বলছি। নির্বাচনে রাজনৈতিক দল থেকে অন্তত 25% নারী প্রতিনিধি নিশ্চিতের দাবি জানান অনেকেই। স্থানীয় সরকার নির্বাচনেও আরও নারীর নেতৃত্ব নিশ্চিতের পাশাপাশি উঠে আসে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করার তাগিদও। 2025 সালে এসে যেই রিফর্মের কথা আমরা বলছি, জাতীয় সংসদে মিনিমাম 25% নারী জনপ্রতিনিধি থাকবে। বিএনপিও একমত যে হ্যাঁ, নারীদের সংখ্যা বাড়াতে হবে। আমরা 100তে আমরা মনে হয় এটাতে রাজি হয়েছি, বাট এখানে এখনো আলোচনা চলতেছে। আলোচনায় যোগ দিয়ে নারীদের জন্য সংসদে আসন 100তে পৌঁছানোর প্রস্তাব তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর বদিউল আলম মজুমদার জানান, এখনই সময় নারীদের সরাসরি ভোটে নির্বাচনে প্রতিনিধিত্ব করার। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স এই ধরনের একটা ব্যবস্থার মাধ্যমে এটা বাস্তবায়ন করা সম্ভব হতে পারে। এটাই হলো বেস্ট অপরচুনিটি। সমগ্র জনগণের পক্ষ থেকে তাকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। যে আসনেই আপনি দেন না কেন, যেই আসন সংখ্যার ভিত্তিতে আপনি করেন না কেন, প্রত্যক্ষ ভোট এবং সর্বজনীন ভোট। নারীরা পিছিয়ে নেই, বরং তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন আলোচকরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি,
ঢাকা। ঈদের ছুটি শেষে স্বাভাবিক রূপে ফিরছে রাজধানী। সড়কে বেড়েছে যানবাহনের চাপ। কর্মস্থলে যোগ দিয়ে নতুন উদ্যমে কাজ করার কথা জানান চাকরিজীবীরা। সাদ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এস.এ. বাপ্পি। বাসস্ট্যান্ড, ট্রেন স্টেশন আর লঞ্চ ঘাটে ঢাকামুখী মানুষের এই ব্যস্ততাই বলে দেয় শেষ হয়েছে ঈদের ছুটি। এবার নিজ নিজ কর্মসংস্থানে যোগ দেওয়ার পালা। ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটি শেষে আবারও সেই চিরচেনা ব্যস্ত নগরীর রূপে রাজধানী ঢাকা। ব্যাংক থেকে শুরু করে অফিস পাড়া সবখানেই ছিল কর্মব্যস্ত মানুষের সরব উপস্থিতি। সকাল থেকে রাজধানীর বিভিন্ন ব্যাংক ঘুরে দেখা যায় সেবাগ্রহীতাদের ভিড়। টাকা উত্তোলন, বিদ্যুৎ ও গ্যাস সহ বিভিন্ন সেবার বিলও পরিশোধ করেছেন অনেকেই। ঈদের আগে অনেকেই গ্যাস বিল, বিদ্যুৎ, তারপর ওয়াসা এগুলো দিয়ে যেতে পারেনি। শেষ দিকে অতটা প্রেশার ছিল না বিলে, সেই ভরপাইটা এখন হচ্ছে কি। আর বেলা যত বাড়বে তত ভিড় আরও বাড়বে। এখন অনেকে আসতে পারেনি তো। আর লম্বা ছুটিতে বিরতি থাকাতে সবারই টাকা পয়সার আবার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, যার ফলে যারা সাধারণ ডিপোজিটর তারা বেশ ভালো রেসপন্স করতেছে, বেশ লোকজন আসতেছে। আর সেবাগ্রহীতারা বলছেন প্রথম কর্মদিবসে ভিড় কম থাকায় স্বাচ্ছন্দ্যে বিল পরিশোধ করতে পারছেন। আজকের পরিবেশটা তো চমৎকার, আজকে কোনো ভিড় ভাট্টা নাই। আসছি 5 মিনিটে বিল দেওয়া হয়, খুব ভালো, আমরা তো সার্ভিস পাচ্ছি এখন। তবে লম্বা ছুটির কারণে উপার্জন কমেছে নিম্ন আয়ের মানুষের। মানুষ ফিরতে শুরু করায় স্বস্তি ফিরেছে তাদের মাঝে। 10 দিন তো বেকারই ছিলাম আর কি, 10 দিন পর আজকে একটু খোলা হয়েছে, একটু হালকা একটু কাস্টমার বাড়ছে। এখন বেশি হবে, আগে বন্ধ ছিল, মানুষজন ছিল না ঢাকায়, এখন একটু বেশি হবে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফেরা মানুষেরা বলছেন এবারের ঈদের লম্বা ছুটি কিছুটা হলেও কর্মজীবনের ক্লান্তি দূর করেছে। কর্ম করে তারপর একটা ক্লান্তি দূর করার জন্য বাড়িতে যাই, ঠিক আছে, তারপরে আমরা ওই ক্লান্তিটা দূর করে তারপরে আবার কর্মজীবনে ফিরে আসি। ব্যস্ত জীবনে তো ফিরতেই হবে, কারণ সংসার বলেন বা সামাজিকভাবে চলতে গেলে তো ইনকামের যে বিষয়টা এটা তো করতেই হবে। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত আমার কাজ করতে হয়। এই শুরু হইলো আজকের দিকে, আজকে এই পর্যন্ত ছুটি কখনো পাই না। জীবিকা কিংবা ভাগ্য বদলের আশায় আগত বহু মানুষের আবাসস্থল রাজধানী ঢাকা। ঈদের ছুটিতে কিছুটা ফাঁকা হলেও ছুটি শেষে আবারও যেন প্রাণ ফিরে পায় প্রাণের শহর ঢাকা। আদালত থেকে অফিস পাড়া সবখানেই দেখা মেলে সেই চিরচেনা ব্যস্ততা। ছুটি শেষে ইটপাথরের নগরে যে যার মতো করে ব্যস্ত হয়ে পড়েন জীবন জীবিকার সংগ্রামে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। পাচার হওয়া অর্থ উদ্ধার কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তার বিরুদ্ধে দুবাইয়ে বাড়ি কেনার বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মানসুর। নিজ দপ্তরে ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাজ্যে সালমান এফ রহমান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জব্দ করা সম্পদ উদ্ধারে আইনগত ব্যবস্থা নেবে সরকার। বিচারিক প্রক্রিয়ায় প্রমাণ হলেই জব্দ করা সম্পদ দেশে ফেরানো সম্ভব বলেও জানান গভর্নর। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তার মেয়ে মেহরিন সাবা মনসুরকে দুবাইয়ে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছেন এমন খবর নিয়ে বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়। ঈদ ছুটি শেষে প্রথম কার্যদিবসে নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন গভর্নর। জানান, দেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধার কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই ব্যক্তিগত আক্রমণ হচ্ছে। আমার ছেলে মেয়েরা কি করছে না করছে, অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের লাইফ নিয়ে থাকবে, বাড়ি কিনবে না গাড়ি কিনবে, কোন দেশে থাকবে, কোথায় বিয়ে করবে, সেটা তাদের ব্যাপার, এটা আমার কোনো ব্যাপার নয়। কাজেই এইখানে এই পুরো জিনিসটাই হচ্ছে অযাচিত চর্চা। এটা পুরোপুরিভাবে বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে করা এবং পার্সোনাল অ্যাটাক এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য। সাবেক মন্ত্রী এমপিদের বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে আইনগত সিদ্ধান্ত নেবে সরকার। ইন্টারন্যাশনাল ল ফার্মগুলো খুবই উৎসাহী বাংলাদেশের সাথে কাজ করতে। তারা ইভেন প্রপোজালও নিয়ে আসছে, 50 থেকে $100 মিলিয়ন পর্যন্ত তারা বিনিয়োগ করতে রাজি আছে এই অ্যাসেট রিকভারিতে। তবে যুক্তরাজ্য ছাড়া অন্য দেশ থেকে সম্পদ ফেরতের তেমন কোনো তৎপরতা বা অগ্রগতি নেই বলেও জানান গভর্নর। আমরা অন্যান্য সব দেশের সাথে আলোচনা আছি, কিন্তু ইন্টেন্সিভ ডিসকাশনটা কিন্তু ইউকের সাথেই হচ্ছে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।
জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে 2 সপ্তাহ সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল শুনানি শেষে এ আদেশ দেন। এদিকে গাজীপুরের কোনাবাড়ি থানার পাশে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলার তদন্ত শেষ করতে 2 মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায় হৃদয়ের মরদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। পরে ট্রাইব্যুনাল 17 আগস্ট শুনানির দিন ধার্য করেন। অন্যদিকে যাত্রাবাড়ি হত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় পুলিশের সহকারী কমিশনার তানসিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানের বিরুদ্ধে 17 আগস্টের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত। একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 249 জন। এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত একদিনে সারা দেশে 222 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন 5299 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 5988 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 30 জনের। পঞ্চগড়ে সদর উপজেলার ঘাগড়া সীমান্ত এলাকায় বিএসএফ এর হাতে গুলিবিদ্ধ হওয়া এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পুলিশ হাড়িভাষা ইউনিয়নের ঝুলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় শনিবার দিবাগত রাতে রাজু ঘাগড়া সীমান্ত হয়ে ভারতে যাওয়ার সময় বিএসএফ এর হাতে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় বাড়ি আসলে রাজুকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় তার। এর আগে ঘাগড়া ঝুলিপাড়া ও সাধুপাড়া এলাকায় বিএসএফ এর গুলিতে 5 জনের মৃত্যু হয়েছে। আমাদের এই ছেলেটার নাম রাজু, একে নাকি পায়ে গুলি রাখছে, লাগার পরে ওকে ওখান থেকে কিভাবে আসে জানি না, তবে ট্রিটমেন্ট করার জন্য রংপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সে মারা গেছে। তো যতদূর সম্ভব এইগুলি ভারতের অভ্যন্তরে এই গুলি বর্ষণ হয় বিএসএফের গুলি। এরপরে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হয়তো তার সহযোগীরা নিয়ে আসছে। গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বিকেল 5টা10 রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 80 বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।